নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকে সানডে মক টেস্টের 5 নম্বর পর্বের এই ক্লাসে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে আমরা অনেক এক্সট্রা ইনফরমেশন আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়েছিল। তো এটা ইম্পর্টেন্ট। এর পাশাপাশি ভারতেরটাও তোমাদের মনে রাখতে হবে। তো সমস্ত কিছু আমরা দেখব। তো দেখো, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা পর্যন্ত যদি বলে যে প্রথম রেলপথ চালু হয়, এর সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। ঠিক আছে, এখানে যেটা মনে রাখবে, 1854 সালের 15ই আগস্ট পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়েছিল। এরপর দেখো 1853 সালের 16 এপ্রিল, ঠিক আছে, প্রথমে 1853 সালের 16 এপ্রিল যেটা বম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ চালু হয়। তার ঠিক এক বছর পরেই দেখছো 1854তে পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি পর্যন্ত। ক্লিয়ার? দুটোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। দুটো ইনফরমেশন ভালো করে প্রত্যেকে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন জাতীয় উদ্যানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। তো এখানে যেগুলো রয়েছে এর মধ্যে যদি আমরা দেখি তাহলে আমাদের সুন্দরবন জাতীয় উদ্যান, এটাই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। তো এবার আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নেব যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। যেমন গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশের, এছাড়াও কাজিরাঙ্গা যেটা জাতীয় উদ্যান বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটাও আসামে যেটা অবস্থিত, এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এছাড়াও কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থানের, এছাড়াও খরচেনজঙ্গা জাতীয় উদ্যান যেটা সিকিমের রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কি না ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। নামগুলো কিন্তু মনে রাখবে। চলো পরের প্রশ্ন দেখো, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর নির্মিত। এর সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী নদী। ঠিক আছে, এবার আমরা আরও কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখে নেব এবং সেগুলো কোন নদীর তীরে এবং কোন রাজ্যে অবস্থিত সেটা দেখে নেব। তার আগে যেটা শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা আমি বললাম যে কাবেরী নদীতে অবস্থিত, এটা কর্ণাটক রাজ্যে কাবেরী নদীতে অবস্থিত, মনে রাখবে। এরপরে দেখো হীরাকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা মহানদীর ওপর নির্মিত, ওড়িশায়। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা নদীর ওপর নির্মিত, অন্ধ্রপ্রদেশে। সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা নদীর তীরে অবস্থিত, গুজরাটে। এরপরে সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা সরাবতী নদীতে অবস্থিত, কর্ণাটকে। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মনে রাখবে। এরপরে দেখো, নিম্নের কোন শহরটিকে ভারতের হীরের শহর বা ডায়মন্ড সিটি বলা হয়ে থাকে। সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, সুরাট। ঠিক আছে, সুরাট শহরটিকে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে সুরাট শহরটা মনে রাখবে, এটা গুজরাট রাজ্যে অবস্থিত। আচ্ছা, ছত্তিশগড় রাজ্যের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে লৌহ ও ইস্পাত শিল্প। ঠিক আছে, লৌহ ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত ছত্তিশগড় রাজ্যের ভিলাই। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়। তো মনে রাখবে, টোডা উপজাতি যেটা দেখতে পাওয়া যায় সেটা নীলগিরি পর্বতে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, মেগাস্থিনিস কে ছিলেন। তো মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও মেগাস্থিনিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো দেখবে। মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক দূত, যিনি আমরা কি জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। আচ্ছা, কে কার রাজত্বকালে ভারতে আসেন এটা সম্পর্কে পুরো বিস্তারিত ক্লাস কিন্তু এই চ্যানেলে আমি তোমাদের করিয়েছি। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যারা দেখোনি ওই ক্লাসটাই অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। এবং মেগাস্থিনিস রচিত একটি বিখ্যাত বই হলো ইন্ডিকা। ঠিক আছে, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতাকে মেগাস্থিনিস। এবং কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কে সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসার যিনি ছিলেন তিনি সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো রয়েছে দেখো আমি তোমাদের একটু বলে দিই। বিন্দুসার ইনি অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন। ঠিক আছে, বা অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন। আচ্ছা, অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। কুনিক অজাতশত্রু, আর শ্রেণিক বিম্বিসার, দুটো কিন্তু মনে রাখবে। আর অশোক প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে শেষ রাজা দেবভূতি, অপশন ডি। আচ্ছা, আরও কয়েকটা রাজবংশ রয়েছে যেগুলোর প্রতিষ্ঠাতা আমরা দেখে নেব। যেমন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ এবং দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, তুঘলকাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন। তো এখানে অপশন দেখো, মোহাম্মদ বিন তুঘলক, গিয়াসুদ্দিন তুঘলক, আলাউদ্দিন খলজি না সুলতান মাহমুদ। তো দেখো, তুঘলকাবাদ এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন গিয়াসুদ্দিন তুঘলক। তুঘলক বংশের সম্রাট গিয়াসুদ্দিন তুঘলক।
এরপরে দেখো, আর্যরা ভারতে কোথায় প্রথম স্থায়ী বসতি স্থাপন করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, বৈদিক যুগ থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা জানি কি না, আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল পাঞ্জাবে, ঠিক আছে, পাঞ্জাবের সপ্তসিন্ধু প্রদেশে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো এখানে, গোপালের মৃত্যুর পর সিংহাসনে কে বসেছিলেন? তো গোপালের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন ধর্মপাল। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ওহম মিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বৈদ্যুতিক রোধ। ওহম মিটার যন্ত্রটির সাহায্যে আমরা বৈদ্যুতিক রোধ পরিমাপ করতে পারি। এখানে তোমরা যন্ত্রটা দেখতে পাচ্ছ ছবিতে। এরপরে দেখো, হাইড্রার গমনাঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কোর্সিকা, ঠিক আছে, কোর্সিকা হলো হাইড্রার গমনাঙ্গ। আচ্ছা, এখানে বাকি যে তিনটে অপশন রয়েছে একটু তোমাদের বলে দিই। যে ক্ষণপদ রয়েছে, ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। সিটি, সিটি বা সিটা হচ্ছে কেঁচোর গমনাঙ্গ। এছাড়া হচ্ছে ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ। আচ্ছা, হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোর্সিকা, আর গমন পদ্ধতিকে বলা হয়, মনে রাখবে, লুপিং ও সমারসল্টিং। চলো পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভার চেয়ারম্যান হলেন, অপশনগুলো দেখো। এই ধরনের প্রশ্ন কিন্তু আগে অপশন দেখে নেবে, তারপর ভালো করে বুঝে উত্তর করবে। রাজ্যসভার চেয়ারম্যান নিম্নের কে? ভারতের প্রধানমন্ত্রী তো হবে না। ভারতের রাষ্ট্রপতি, হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে, ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য হবে না, লোকসভার স্পিকারও এখানে হবে না, ঠিক আছে। তাহলে রাজ্যসভার চেয়ারম্যানকে ভারতের রাষ্ট্রপতি। এরপরে দেখো, ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। এই বিলটি লোকসভায় কত সালে পাস করা হয়? ঠিক আছে, আমরা জানি ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। তো এই বিলটা লোকসভায় পাস হয়েছিল 1988 সালে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এখান থেকে যেটা মনে রাখবে, আমরা জানি যে আমাদের ভারতীয় সংবিধানের 61তম সংশোধনীর মাধ্যমে কি হয়েছিল, ভোট দেওয়ার ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। তাহলে কততম সংশোধনীর মাধ্যমে করা হয়, এটাও কিন্তু পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কে অনুমোদন করেন? সঠিক উত্তর কি হয়ে যাবে, জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়াকে অনুমোদন করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় অর্থনীতি কোন প্রকৃতির? আমাদের ভারতের যে অর্থনীতি রয়েছে এটা কোন প্রকৃতির? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। ভারতের অর্থনীতি হচ্ছে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটি দেখো, নিম্নের কোনটি ইনপুট ডিভাইস? ইম্পর্টেন্ট প্রশ্ন। কী কী অপশন দেখা রয়েছে, স্ক্যানার, মাউস, কিবোর্ড না উপরের সবগুলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলো, ঠিক আছে। স্ক্যানারও একটা ইনপুট ডিভাইস, মাউসও তো একটা ইনপুট ডিভাইস, এবং কিবোর্ডও একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে। তো ইনপুট আউটপুট ডিভাইস কোনগুলো, ভালো করে মনে রাখবে। এরপর দেখো, এক নিবল সমান কত বিট? সঠিক উত্তর কী হয়ে যাবে, 4 বিট। তো এটি ছিল সানডে মক টেস্টের আজকের ক্লাস। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও, এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।